আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এতদিন ধরে চুপ কিটকিট খেলার পর এবার জেনারেল ওয়ার্কার তো ধরা তো পড়েছেন, এবার অবস্থা সামাল দেবেন কি করে? কালকে সারা রাত ক্যান্টনমেন্টে যা হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা পেয়েছেন, যে তিনটে গ্রুপ ভাগ হয়ে গিয়েছে অলরেডি। একটা হচ্ছে বিএনপি জামাত সমর্থিত গ্রুপ, যারা কোনো মতেই এই যে যাদের বিরুদ্ধে আইসিসিতে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাতে হয় তার জন্য মানে চাপ দিচ্ছে। আর একটা গ্রুপ আছে যারা আওয়ামীপন্থী, তারা বলছে যে এখন আপনাকে সেনাবাহিনী হাতে ক্ষমতা নিতে হবে, নিয়ে এখন সরকারকে উৎখাত করতে হবে, করে দেশকে শান্ত করতে হবে। আর একটা গ্রুপ আছে যারা মধ্যস্থতা করার জন্য মানে চেষ্টা করছে, যে ঠিক আছে কথা হচ্ছে করছি দেখছি, দাঁড়ান একটুখানি সময় নিন। এই তৃতীয় গ্রুপের যেটা কথা বললাম, যারা মধ্যস্থতা করার চেষ্টা করছে, এরা কোনো মতে কালকে এই বিদ্রোহটা সামাল দিয়েছে। ভেতরে ভেতরে কিন্তু আগুন জ্বলছে, যেমন বিএনপি জামাতের জোট যেমন আগুন জ্বালাচ্ছে, তেমন মুক্তিযুদ্ধের সপক্ষে যে সমস্ত যোদ্ধারা রয়েছে, মানে সেনাবাহিনী রয়েছে, তারাও একেবারে উঠে পড়ে লেগেছেন। মানে হয় এসপার নয় ওসপার, আর মধ্যিখানে দাঁড়িয়ে আছে একটা পক্ষ, যারা দুদলকেই সমানভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, যে আমাদের মানে এ করে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। এই খবর যদি বাইরে যায় দেশ আর উত্তাল হবে। সেনা প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু উনি ব্যর্থ হয়েছেন। একজন যারা এই জামাত এবং বিএনপি পন্থী যারা আছে তারা বলছে আপনি কোনো কিছুই করতে পারবেন না, আপনি যা করার আপনি চেষ্টা করুন, কিছু করতে পারবেন না, আমরা এটা মেনে নেব না। আর আওয়ামী পন্থী যারা আছে তাদের একটু আগুন ঢালা হয়েছে। আগুনটা কোত্থেকে ঢালা হয়েছে এটা আমি 7টার ভিডিওতে বলবো। সেই আগুনটা ঢালার পর তারা এবার একেবারে মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে। ক্ষিপ্ত হয়ে তারা বলছে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা হাতে নিতে হবে, হাতে নিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে, নাহলে আমরা স্বয়ং আপনাকে উৎখাত করে, সেনাপ্রধানকে বলেছে আপনাকে উৎখাত করে আমরা স্বয়ং ক্ষমতা হাতে নিয়ে আমরা যা করার করব। অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে সেনাপ্রধান মাথা নিচু করে একসময় চুপ করে বসে থাকেন, হাত দিয়ে এরকম এই মানে যা শুনেছি আমি, কপালে হাত দিয়ে এরকম ভাবে চুপ করে কোন একটা এরকম ভঙ্গিতে চুপ করে বসছিলেন। মানে এখন বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে কিছু নেই, সব হাত থেকে গুটিগুলো বেরিয়ে গিয়েছে। এই যে এতদিন ধরে উনি ওই কুমির ডেঙ্গা চোখচু কিতকিত এইগুলো খেলেছেন না, আজকে তার ফল তাকে ভুগতে হচ্ছে। উনি না পেরেছেন জনগণকে সন্তুষ্ট করতে, আগেও বলেছি, না পেরেছেন সরকারকে সন্তুষ্ট করতে, না পেরেছেন সেনাবাহিনীকে সন্তুষ্ট করতে। সেনাবাহিনীর যে মান মর্যাদা ইজ্জত দেশবাসীর কাছে ছিল, সেই মান মর্যাদা ইজ্জত তিনি ডুবিয়ে দিয়েছেন। সেনাবাহিনীকে একটা শক্তির কাছে উনি সমর্পণ করে দিয়েছেন। আর যারা মুক্তিযুদ্ধের পর সপক্ষে যে সমস্ত সৈনিক আছে, প্রচুর সৈনিক রয়েছেন মুক্তিযুদ্ধের সপক্ষে, 3 স্টার লেভেল থেকে আর সাধারণ একদম সৈনিক পর্যন্ত সবাই মুক্তিযুদ্ধের সপক্ষে যারা রয়েছে, তারা একেবারে এক বাক্যে একেবারে রয়েছে যে আগামীকাল রোববার, আগামীকালের মধ্যে এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে, না হলে পরে আপনাকে উৎখাত করতে হয় কি করে সেটাও আমরা দেখে নেব। এই অবস্থার মধ্যে এখন সেনাবাহিনীর ভেতরে সেই সমস্ত ক্যান্টনমেন্টে সমস্ত জায়গায় যারা মানে দুপক্ষকে সামলাচ্ছে, মিডলে যারা রয়েছে, তারা সমস্ত জায়গায় সেনা পোমরা এবং ব্যারিকেড বসিয়ে দিয়েছে। বাইরের লোক যাতায়াত করা বন্ধ হয়ে গেছে। আমি শুনেছি আপনাদের এই যে ক্যান্টনমেন্ট আছে, এই ক্যান্টনমেন্ট আমাদের ক্যান্টনমেন্টের মতো নয়। আমাদের ক্যান্টনমেন্ট যেমন একদম ঘেরা, ওখানে কেউ প্রবেশ করতে পারে না, কিন্তু আপনাদের ক্যান্টনমেন্ট, আপনাদের দেশের যে ক্যান্টনমেন্ট গুলো আছে সেগুলোকে এর ভেতর দিয়ে যাতায়াতের রাস্তা আছে, সাধারণ মানুষও ওখান থেকে যাতায়াত করে। আমি জানি না, আমার যা শোনা কথা।
এখন সেইখান দিয়ে যারা যাতায়াত করতেন তাদের যাতায়াত সমস্ত সীমিত করে দেওয়া হয়েছে। একটা কার্ড দেখিয়ে তাদেরকে, মানে পরিচয়পত্র দেখিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং বেরোতে হচ্ছে। এখন সমস্ত বাইরের যতই হকার থেকে আরম্ভ করে যারা সমস্ত ঢুকতো তাদেরকেও বন্ধ করে দেওয়া হয়েছে। একটা থমথমে অবস্থা, যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। এটা রাত্রি 3টে 3:30 অব্দি চলে এই ঘটনা। আমি কিন্তু জেগেছিলাম রাত্রিবেলা, এখনো পর্যন্ত আমি ঘুমোইনি। এই সকালবেলা এখন 8টা বাজে, আমি ভিডিওটা আমি করছি, এখনো পর্যন্ত আমি ঘুমোইনি। আমি বিকেলবেলা এই যে ঘিটা কি করে পড়লো, এই ঘিয়ের গল্পটা আমি বিকেল বেলা বলবো, মানে সন্ধ্যাবেলা ভিডিওতে। এবং গতকালকে শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্কর এবং অজিত দোভালের যে দেখা হয়েছে, কথা হয়েছে, সেই ব্যাপারটা কতদূর কি হয়েছে সেটাও আমি বলবো। এর সঙ্গে এইটা কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এটা জানবেন। এই যে শেখ হাসিনার সঙ্গে কালকে যে বৈঠকটা হয়েছে, তার সঙ্গে রাত্রিবেলা যে ক্যান্টনমেন্টে যে ঝামেলাটা হয়েছে, দুটো কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমি যেহেতু ওই ভিডিওটা এখন করছি না, তাই ওইটার কোনো উল্লেখ আমি এটার মধ্যে করব না। শুধু এটুকু জানিয়ে রাখি যে গতকালকে এখান থেকে যে ফোন গিয়েছিল, তারপরে কিন্তু সমস্ত ঘটনার সূত্রপাত। এবং যেটা শুরু হলো, আমি যেটা গতকাল ভিডিওতে বলেছিলাম, রোববারের মধ্যে দেখবেন একটা রক্তক্ষয়ী একটা অবস্থা হবে, সেইটা কিন্তু আজকে রাত্রির থেকে শুরু হতে পারে। অর্থাৎ এই যে ছাই চাপা আগুন ভেতরে ছিল, এই আগুনটা ফস করে বেরিয়ে গেছে। এবার যত আগুন ভেতরে ছিল না, যত যারা বুকে আগুন চেপে রেখে দিয়েছিলেন, যারা মুক্তিযোদ্ধা সপক্ষে যে সমস্ত শক্তিটা আছে সেনাবাহিনীর মধ্যে, তার মধ্যে যে বুকে আগুনটা চাপা ছিল, সেই আগুনটা ধকধকিয়ে কাকে জ্বলে গেছে। এবং এই আগুনে সেনা প্রধান কিন্তু জ্বলে মরবেন, পুড়ে মরবেন। এবং পুড়ে মরবেন। আরো রোম যাওয়ার সুযোগ তার হবে কিনা সেটা নিয়ে কিন্তু আদৌ প্রশ্ন থাকতে পারে। আমার এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। বা তাকে যাওয়ার সুযোগ দেওয়া হতে পারে যে আপনি চলে যান, সরকার পতন হয়ে যাক, আমরা বাকিটুকু করে নিচ্ছি, এটাও হতে পারে। অনেক কিছু অঙ্কের মধ্যে ঘোরাফেরা করছে। এখন এই যে জামাত বিএনপি যে তারা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে, একেবারে প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে। তারা এই মুক্তিযুদ্ধের সপক্ষে, মানে আমাদের হাসিনার সপক্ষে যে সমস্ত যারা কাজ করেছিলেন, তারা ভালো করুন মন্দ করুন, তারা তো চেন অফ কমান্ডের আন্ডারে কাজ করেছেন। তাই এটা কোনো ব্যক্তির নয়, কারো একটা নির্দেশে গুলিটা চলছে, বন্দুক চালাচ্ছে, কিন্তু গুলিটা চলছে কি চালাচ্ছে কিন্তু অন্য লোক। যে লোকটা গুলিটা, যে সৈন্যটা চালাচ্ছে, সে কিন্তু চেন অফ কমান্ডের ভিত্তিতে চালাচ্ছে। তাকে ওই কমান্ডটা দেওয়া হয়েছে বলে সেই গুলিটা চালাচ্ছে বা সেই কাজটা করছে। আমায় যদি আমার বস একটা কথা বলে যে তুমি এই কাজটা করো, আমি যদি মেনে নিই তাহলে বসের কথা মেনে নিলাম। আমি যদি অমান্য করি তাহলে চেন অফ কমান্ড ভাঙা হলো। করতেই পারি, চেন অফ কমান্ড ভাঙা হলো। সেনাবাহিনীতে কিন্তু চেন অফ কমান্ডটা ভাঙা হয় না। এবং তার জন্য ব্যক্তিগত দায় হিসেবে এই যে সমস্ত আইসিসিতে মামলা করা হয়েছে, এটা কেউ মেনে নিচ্ছে না। কিন্তু জামাত আর বিএনপি প্রতিশোধের আগুনে নেমে গেছে, করছে যে ওদেরকে ওইখানেই বিচার ব্যবস্থা করতে হবে, আর এরাও করতে দেবে না। আর মধ্যবর্তী যারা আছে তারাও কিন্তু আংশিকভাবে বলছে যে এটা আমরা মেনে নেব না। আমাদের সেনাবাহিনীর লোককে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে যাবে, এটা আমরা চেয়ে দেখবো? আমরা কি হাতে তার থেকে চুরি পরিয়ে দিন, হাতে চুরি পরে বসে থাকি? তারা কিন্তু এটাও বলেছে, কিন্তু তারা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছে। অবস্থা এখন খুব সঙ্গীন অবস্থা। যাই হোক, আগে অনেক কিছু ঘটবে, দেখা যাক কি হয়। যদি রাত্রিবেলা কোনো বড় ঘটনা ঘটে তখন আমি আপডেট দেবো। আর 7টার সময় আমি ফিরে আসছি। দেশের রাজনীতি এখন এক অস্থিরতার মধ্যে পড়েছে। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে ভেতরে এক অজানা চাপা শব্দ শোনা যাচ্ছে। ক্ষমতার হাওয়া কি বদলাতে শুরু করেছে? চলুন দেখে আসি। যারা এতদিন ক্ষমতার মঞ্চে দাঁড়িয়ে গলা উঁচু করে হুমকি দিচ্ছিলেন, আজ তাদেরই গলায় কেন কাঁপুনি?
তারা কয়েক মাস আগেও আমরাই নতুন বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছিলেন, আর এখন বলছেন ভুল হয়েছে। এনসিপির আহ্বায়ক হঠাৎ ঘোষণা দিচ্ছেন অর্ধেক উপদেষ্টা তাদের বিশ্বাস করে ভুল করেছি, এমনকি প্রধান উপদেষ্টাকে বিশ্বাস করে নাকি ভুল করেছে। অন্যদিকে কেউ কেউ বলছেন ডক্টর ইউনূসকে বিশ্বাস করাটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। সার্জিস নামের একজন অর্বাচিন্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে মৃত্যু ছাড়া কারো নাকি সেফ এক্সিটও নাই। কোথায় সেফ এক্সিট নেবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। এই কথাগুলো শুনে অনেকেই ভেবে বসছেন যে হয়তো তাদের বিবেক জেগে উঠেছে, কিন্তু এটা কোনো আত্মসমালোচনা তো নয়, মনে হচ্ছে না। এটা পুরনো নাটকের মতো নতুন দৃশ্য হচ্ছে, যুদ্ধক্ষেত্রে মৃতদেহের পাশে মৃতের ভান করে পড়ে থাকা সৈনিকের মতো, যাতে প্রতিপক্ষ ভাবে ওরা শেষ, তারপর সুযোগ বুঝে পেছন থেকে গুলি করা যায়। মানে এরকম একটা ভাব চলছে এনসিপির কর্মকাণ্ডে। এই ভুল করেছি নাটক আসলে ভয়ের মুখোশ, কারণ তারা বুঝে গেছে তাদের সময় ফুরিয়ে আসছে। আন্তর্জাতিক মঞ্চে একের পর এক খবর বেরোচ্ছে ইউনূসের সরকারের বিরুদ্ধে, অভিযোগ জমে পাহাড় হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন এসেছে তা তাদের জন্য দুঃস্বপ্নের মতো। কানাডা, বেলজিয়াম, ভারত, পোল্যান্ড, যুক্তরাজ্যের মানবাধিকার কর্মীরা একসঙ্গে বলছেন বাংলাদেশে এখন মানবাধিকার সংকট প্রবল হয়ে উঠেছে। বাংলাদেশ এখন মানবাধিকার সংকটের মধ্যে আছে। অধ্যাপক হাবিবে মিল্লাতের সম্প্রতি প্রকাশিত এক তথ্য অনুযায়ী ইন্টেরিম সরকার এই ডক্টর ইউনূসের সরকার আসার পর থেকে 213 জন আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে, 600 জন গণপিটুনিতে মারা গেছে, বড় দিনে আগুন দেওয়া হয়েছে 17টি গির্জায়। ভাবুন, এই ঘটনাগুলো 1 বছরের মধ্যে হয়েছে। আর হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ভেঙে ফেলা, মূর্তি ভেঙে ফেলা তো অহরহ ঘটছে। এই অবস্থায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি এক গভীর উদ্বেগজনক বিবৃতি দিয়েছে, যেটা পুরো পরিস্থিতি গা ছমছমে চিত্রটি পরিষ্কার করে দেয়। তারা বলেছে ইউনূস সরকার সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করেছে। এমন একটি দল যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল, তাদের সভা সমাবেশ, প্রকাশনা, এমনকি অনলাইন বক্তব্য পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি এক স্পষ্ট বার্তায় বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার নামে মানুষের মৌলিক অধিকার হরণ কখনোই মেনে নেওয়া যায় না। একথা তারা আগেও বলেছেন। এই HRW বা হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে আরো জানিয়েছে যে কয়েক লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। অনেকে চিকিৎসা পাচ্ছেন না, যা সরাসরি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। একটি ঘটনার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে 28শে আগস্ট মঞ্চ 71-এর একটি শান্তিপূর্ণ আলোচনা সভা থেকে 16 জন বিশিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, যারা কোনো সহিংসতার সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রমাণ নেই। তাদেরকেই সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। এমনকি সাংবাদিক মঞ্জুরুল আজম পান্নাকে বুলেট প্রুফ ভেস্ট পরিয়ে আদালতে হাজির করা হয়। এটি এই সরকারের দমন নীতির ভয়াবহ রূপ তুলে ধরে। এর আগে থেকেই তো অসংখ্য সাংবাদিক বন্দী আছে এই সরকারের আমলে জেলখানায় বিনা বিচারে। মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শ্যামল দত্ত, কত নাম বলবো বলুন। আইন ও সালিশ কেন্দ্র বলছে 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 152 জন মব সন্ত্রাসে নিহত হয়েছে। রাজনৈতিক সহিংসতা এখন এমন মাত্রায় পৌঁছেছে যে আওয়ামী লীগ কর্মীদের এখন দুটি অপশন, হয় জেলে যাও নালে মৃত্যুবরণ করো। বিদেশিরা এখন দেখছে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে যে স্বপ্নের গণতন্ত্র বানাতে চেয়েছিল তা পরিণত হয়েছে ভয়াবহ বিশৃঙ্খলায়। যারা দেশ চালাচ্ছে তাদের হাতে এখন শুধু ভয় আর সহিংসতার অস্ত্র ছাড়া আর কিছু নেই। এই চাপের মধ্যে 3রা অক্টোবর দ্য টাইমস পত্রিকা খবর ছেপেছে, ব্রিটিশ এমপিস কল ফর আর্লি অ্যান্ড ইনক্লুসিভ পোলস ইন বাংলাদেশ। ব্রিটিশ পার্লামেন্টের কনজারভেটিভ এবং লেবার দুই দলের এমপিরাই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। আর সবচেয়ে বড় আঘাত এসেছে আমেরিকা থেকে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলা মাইকেল রুবিন এক নিবন্ধে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। রুবিন এই সরকারকে ধীর গতির অভ্যুত্থান বলে অভিহিত করেছেন, যা মুখে গণতন্ত্র বললেও আসলে এক ভয়ঙ্কর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন ডক্টর ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা। তিনি নির্দিষ্টভাবে 5টি সুপারিশ করেছেন। ইউনূসের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা, জামায়াতকে সন্ত্রাসী ঘোষণা, বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের পর্যবেক্ষণ শুরু এবং শেখ হাসিনাকে পুনরায় বৈধ নেতা হিসাবে স্বীকৃতি দেওয়া, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা। এইসব বার্তার কারণেই এখন সরকার খুব আতঙ্কে।
একদিন যারা বল প্রয়োগ করে সবাইকে চুপ করিয়ে দিয়েছিল, আজ নিজেরাই একে অপরকে দোষারোপ করছে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলেছেন, 2025 সালের জুলাইয়ে ইউনূস সরকার জাতিসংঘের সঙ্গে একটি মানবাধিকার সংক্রান্ত 3 বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও বাস্তবে এই সময়েই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। এটি ইউনূস সরকারের বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। দেশের ভেতরেও তাদের ভয় আরো গভীর। তারা জানে আওয়ামী লীগের কর্মীরা দমে যায়নি, আওয়ামী লীগের মিছিল বেরোতো, সেই মিছিলকেও বন্ধ করে দিয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে স্বীকার করেছেন। তিনি খুব দম্ভ করে বলেছেন এখন আওয়ামী লীগের মিছিল বন্ধ হয়ে গেছে। কারণ কি, আওয়ামী লীগের মিছিল থেকে লোক ধরিয়ে দিতে পারলে, থানাগুলোকে অঘোষিত নির্দেশ দেওয়া হয়েছে, এদেরকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার আছে। তৃণমূলের মানুষের ঘৃণা আর ক্ষোভ এখন ক্রমেই সংগঠিত হচ্ছে। ইউনূসের প্রশাসনের হাতে যারা নির্যাতনের শিকার, তারা আজ প্রতিশোধ নয়, ন্যায় বিচার চাইছে। কিন্তু সেই ন্যায় বিচার আসবে বলেই এত ভয় এই ইউনূস সরকারের। যারা এতদিন রাজপথে ত্রাসের রাজত্ব চালিয়েছিল, তারাই এখন রাস্তায় বের হতে ভয় পায়। তারা জানে ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ তাদের চারপাশে কেবল সন্দেহ আর আতঙ্ক। তাদের মুখে হাসি আছে, কিন্তু চোখে নেই ঘুম। এই অবস্থায় ইউনূস নিজেও বোঝার চেষ্টা করছেন কোন পথে বেরোনো যায়, সেফ এক্সিট কোথায় পাওয়া যায়। কখনো তিনি শেখ হাসিনার কথা বলছেন, যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে। আবার কখনো নিজের উপদেষ্টাদের দোষ দিচ্ছেন, যেন দায় একা তার না হয়। কিন্তু তিনি জানেন আন্তর্জাতিক মহলে এখন তার নাম মানেই বিতর্ক, তার সরকার মানেই সহিংসতা আর মানবাধিকার লঙ্ঘন। অনেকে হয়তো মনে করছেন শান্তিতে নোবেল পুরস্কার দেওয়াটাও হয়তো ভুল ছিল। বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে সরকার ভয় দেখিয়ে টিকে আছে, তাদের পতন অনিবার্য। হাওয়াটা নরম ভাবে বদলাচ্ছে না, খুব দ্রুত বদলাচ্ছে। ইউনূস তার সঙ্গীরা সেটা টের পাচ্ছে বলেই তারা এত ব্যস্ত নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে। রাজনীতিতে যখন ক্ষমতার পালা বদলাতে থাকে, প্রথমে তারা ভয় পায়, কিন্তু ভয় পায় কারা? অত্যাচারিতরা ভয় পায় না, ভয় পায় যারা অত্যাচার করেছে তারা। আজ সেই ভয়টাই চারপাশে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ইউনূস এবং তার এই সন্ত্রাসের সহচররা জানে তাদের সময়টা শেষের দিকে, ক্ষমতার হাওয়া ঘুরে যাচ্ছে। এখন তারা চেষ্টা করছে ইতিহাসের আদালতে কিছুটা সহানুভূতি কেনার জন্য। কিন্তু ইতিহাস কখনো তো দয়াশীল নয়। বলুন, ইতিহাস দয়াশীল? ইতিহাস ইউনূসকে ক্ষমা করবে? ইতিহাস মঈনুদ্দিন ফখরুদ্দিনকে ক্ষমা করেছিল, ইতিহাস জিয়াউর রহমানকে ক্ষমা করেছে, ইতিহাস এরশাদকে ক্ষমা করেছে, ইতিহাস বেগম জিয়াকে ক্ষমা করেছে, ইতিহাস তো শেখ হাসিনাকে ক্ষমা করছে না। তাহলে ডক্টর ইউনূসকে কেন ক্ষমা করবে? একটি সাজানো গোছানো বাংলাদেশকে যে এলোমেলো করে দিয়েছে, তাকে কেন ক্ষমা করবে বাংলাদেশের মানুষ? আপনি করবেন? আমার তো মনে হয় না। ভালো থাকুন।